ভাবুন তো, আদালতে দেশের অন্যতম সেরা আইনজীবী বারবার বলছেন আজই শুনানি হোক, অন্তত কিছুটা সুরক্ষা দিন, কিন্তু বিচারপতির উত্তর শুনে কার্যত স্তব্ধ এজলাস। কি এমন ছিল সেই 5টি এফআইআরে যার জন্য সঙ্গে সঙ্গে কোনো রক্ষা কবচ দিতে রাজি হলো না আদালত? আর সেই মামলাগুলো কি ভবিষ্যতে অভিষেক ব্যানার্জির জন্য আরও বড় আইনি বিপদের ইঙ্গিত দিচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা গোটা ঘটনাটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় বুঝে নেব, কারণ আদালতের এজলাসে যা ঘটেছে তার প্রতিটা মুহূর্ত এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনার বিষয়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ পুরো বদলে যায়, আর সেই পরিবর্তনের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক এফআইআর দায়ের হতে শুরু করে। একটা নয়, দুটো নয়, মোট 5টি মামলা। আর এই 5টি মামলাকে ঘিরেই এখন তৈরি হয়েছে সব থেকে বড় আইনি লড়াই। অভিষেক ব্যানার্জির আশঙ্কা, বিভিন্ন থানায় আলাদা আলাদা মামলা থাকায় যে কোনো সময় পুলিশ পৃথকভাবে পদক্ষেপ করতে পারে। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আদালতের কাছে সুরক্ষা কবচ চান। শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন দেশের অন্যতম প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। শুরু থেকেই তার চেষ্টা ছিল অন্তত আপাতত আদালত যেন অভিষেককে কিছুটা আইনি সুরক্ষা দেয়। কিন্তু ঠিক তখনই ঘটল প্রথম নাটকীয় মোড়। রাজ্যের পক্ষ থেকে আদালতের কাছে সময় চাওয়া হয়। যুক্তি ছিল খুবই স্পষ্ট, মামলার নথিপত্র খতিয়ে দেখার জন্য আরও সময় প্রয়োজন। এরপরই কপিল সিব্বল উঠে দাঁড়িয়ে আদালতকে বলেন, ঠিক আছে, শুনানি পরে হোক, কিন্তু অন্তত আপাতত একটা সুরক্ষা কবচ দেওয়া হোক। শুনে আদালত কি বলল জানেন? বিচারপতি সৌরভ ভট্টাচার্য সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, মোট 5টি এফআইআর রয়েছে, সবকটাই একসঙ্গে কিভাবে সুরক্ষা কবচ দেওয়া সম্ভব? এই একটি মন্তব্যেই কার্যত মামলার মোড় ঘুরে যায়। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, প্রতিটি এফআইআরের অভিযোগ আলাদা আলাদাভাবে হতে পারে, প্রতিটি মামলার পরিস্থিতিও আলাদা, তাই সবকিছু না শুনে একসঙ্গে সামগ্রিকভাবে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়। এই পর্যবেক্ষণের পরও হাল ছাড়েননি কপিল সিব্বল। তিনি আরও বলেন, আমরা সামগ্রিক সুরক্ষা চাইছি না, প্রতিটি মামলা আলাদা করে শুনুন, কিন্তু আজই শুনুন। এমন সময় মামলার উপস্থিত কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু আদালতের কাছে সময় চান। তিনি জানান, তিনি এখনও পুরো মামলার নথি দেখার সুযোগ পাননি, তাই বিস্তারিত বক্তব্য রাখার আগে কিছুটা সময় প্রয়োজন। এরপর বিচারপতি যে সিদ্ধান্ত নিলেন সেটাই এখন সবথেকে বেশি আলোচনায়। শুনানি পিছিয়ে দেওয়া হলো আগামী 30শে জুলাই পর্যন্ত, অর্থাৎ সেদিনের আগে এই মামলায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু এখানেই শেষ নয়, শুনানি পিছলেও আদালত একটি গুরুত্বপূর্ণ কথা বলে। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেয়, এই সময়ের মধ্যে যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করে তাহলে তিনি সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ হতে পারবেন। মানে পুরো রক্ষা কবচ নয়, আবার পুরোপুরি অসুরক্ষিতও নয়। এই মাঝামাঝি অবস্থানই এখন আইনি মহলে সবথেকে বেশি আলোচনার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, আদালত কেন সঙ্গে সঙ্গে সুরক্ষা দিল না? এর উত্তর লুকিয়ে রয়েছে সেই 5টি এফআইআরের মধ্যে। আইন বিশেষজ্ঞদের মতে, একাধিক থানায় একাধিক মামলা থাকলে প্রতিটি মামলায় অভিযোগ আলাদা করে বিচার করতে হয়। আদালত যদি সবকিছু না দেখে একসঙ্গে রক্ষা কবচ দিয়ে দেয় তাহলে পরে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই বিচারপতি আগে পুরো বিষয়টা বুঝে নিতে চাইছেন, আর এই কারণেই হয়তো আদালত কোনো তাড়াহুড়ো করতে চাইছে না। তবে এটাও মনে রাখতে হবে, আদালত এখনও কোনো কথাও বলেনি যে অভিষেক ব্যানার্জি দোষী, আবার এটাও বলেননি যে তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ ভিত্তিহীন। বিষয়টি এখনও সম্পূর্ণ বিচারাধীন, আর সেই কারণে আদালত প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছে। তবে মজার বিষয় হলো, এটি কিন্তু অভিষেক ব্যানার্জির একমাত্র আইনি লড়াই নয়। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতেও অস্বীকার করেছে। চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার আবেদন করেছিলেন তিনি। আদালতে জানানো হয়েছিল 2016 সালের দুর্ঘটনার পর থেকে নিয়মিত বিদেশে চিকিৎসা চলছে। কিন্তু বিচারপতির প্রশ্ন ছিল, বিদেশেই কেন যেতে হবে? কলকাতাতেই তো উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগে এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করান, প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন হবে, সেই রিপোর্ট আদালতের সামনে আসুক, তারপর সিদ্ধান্ত হবে সত্যি বিদেশে চিকিৎসা প্রয়োজন কিনা। এই নির্দেশের ফলে আপাতত বিদেশ যাত্রাও আটকে যায়। তারও পরে অমিত শাহকে নিয়ে করা একটি মন্তব্য সংক্রান্ত মামলায় তার বিদেশ সফরের উপরে স্থগিতাদেশ জারি করা হয়। অর্থাৎ
গত কয়েক সপ্তাহে একের পর এক আদালতের নজরে এসেছে অভিষেক ব্যানার্জির নাম। আর এবার নতুন করে যোগ হলো 5টি এফআইআর সংক্রান্ত মামলা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 30শে জুলাই কি হতে চলেছে? সেদিন কি আদালত অন্তর্বর্তী সুরক্ষা কবচ দেবে, নাকি প্রতিটি এফআইআর আলাদা করে শুনানির নির্দেশ দেবে? রাজ্যের পুলিশ কি তার আগেই কোনো পদক্ষেপ করবে, নাকি পুরো বিষয়টি আরও দীর্ঘ আইনি লড়াইয়ের দিকে এগোবে? এই মুহূর্তে কোনো প্রশ্নের নিশ্চিত উত্তর নেই। তবে একটি বিষয় পরিষ্কার, আদালত কোনো তাড়াহুড়ো করছে না। প্রতিটি নথি, প্রতিটি অভিযোগ এবং প্রতিটি আইনি দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছে। আর সেই কারণেই আগামী 30শে জুলাইয়ের শুনানি এখন শুধু একটি আদালতের তারিখ নয়, এটি হতে পারে এই পুরো আইনি লড়াইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ মোড়। এখন সবার নজর একটাই, আদালতের পরবর্তী শুনানিতে ঠিক কি হয়, কারণ সেই সিদ্ধান্তই হয়তো বলে দেবে এটা কি শুধুই 5টি এফআইআর এর মামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় আইনি এবং রাজনৈতিক লড়াই। ভাবুন তো, আদালতে দেশের অন্যতম সেরা আইনজীবী বারবার বলছেন আজই শুনানি হোক, অন্তত কিছুটা সুরক্ষা দিন, কিন্তু বিচারপতির উত্তর শুনে কার্যত স্তব্ধ হয়ে গেল এজলাস। আর সেই মামলা শুনানির সময় কি হলো আদালতে? আর এই মামলাগুলো কি ভবিষ্যতে অভিষেক ব্যানার্জির জন্য আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে? এটাই এখন অন্যতম বড় প্রশ্ন। আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়টাই সহজভাবে বুঝিয়ে বলছি, কারণ আদালতের এজলাসে যা ঘটেছে তার প্রতিটি মুহূর্ত এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনার বিষয়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ পুরো বদলে গেছে। আর সেই পরিবর্তনের মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক এফআইআর দায়ের হতে শুরু করেছে। একটা নয়, দুটো নয়, মোট 5টি মামলা। এই 5টি মামলাকে ঘিরেই এখন তৈরি হয়েছে সবথেকে বড় আইনি লড়াই। অভিষেক ব্যানার্জির আশঙ্কা, বিভিন্ন থানায় আলাদা আলাদা মামলা থাকায় যে কোনো সময় পুলিশ পৃথকভাবে পদক্ষেপ করতে পারে। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আদালতের কাছে সুরক্ষা কবচ চান। শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন দেশের অন্যতম প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। শুরু থেকেই তার চেষ্টা ছিল অন্তত আপাতত আদালত যেন অভিষেককে কিছুটা আইনি সুরক্ষা দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।